হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা। সত্যি ভৌতিক কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য একটি ভৌতিক গল্প, মাঝরাতে শ্মশানের ভয়ঙ্কর অভিজ্ঞতা। হরিহর ডাঙার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভালাইগাছি। মধ্যে বাবা মায়ের মরাখাল, এই মরাখালের ওপারে মরাঘাট, অর্থাৎ হরিহর ডাঙার চর। তবে হরিহর ডাঙা কেউ বলে না, বলে হরার ডাঙা। সেই হরারডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণী। তার মতো গুণী এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আটটালে লুকিয়ে দেখেছে এ দৃশ্য। ছায়া ছায়া কালো কালো কি বিশ্রী সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণী, লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনই, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবে, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চারালের হার, শকুনির হার, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি। কপালে টক টক করতো তেল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ফাটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলু ঢুলু করতো সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো বাবারে, সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অবদেবতা হার মানত আচার্যের কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণেরও হিমশিম খেয়ে যেত, লোকে তাই দুপুরে রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যের। তাদের মনে বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যের নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেসবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কি আর মুখে জল দেয়, এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যকে ধরল। আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কী ব্যাপার রে, আমার এখানে কেন? লোকে দুলে বলল, এখন আপনিই আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্য বললেন, হুঁ, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেবো আমি? পঞ্চাভাগ্যি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন, আমাদের ডাক তোমার শুনবেন না? আপনার কথা যদি শুনে। আচার্য বললেন, অমাবস্যা কবে? আজ্ঞে, আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্য তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল, তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হারার ডাঙার চটানে মহাকালীর কাছে পুজোর আয়োজন করলো। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্য। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে।
সবাই অবাক হয়ে গেল। সে অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আতপোড়া একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্য সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গায়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বন্ধু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তুমি এক্ষুনি কেউ যাবে না আমি না যাওয়া পর্যন্ত, এখনও আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় জাটা হাতে নিয়ে সে অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কি আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল, সঙ্গে সঙ্গে ঝরঝর করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্য বললেন, এই ঝাঁটা নিয়ে মায়ের আদেশ, গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আতপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যের হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্য বললেন, এবার আমি যাব। বলে একটা শাক হাতে নিয়ে জোরে ফু দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্য। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না, যারা ভুগেছিল তারাও সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্য একবার বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার পথেই একটি মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো, পথ চারণ গোমশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শুনে উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিল, লুচি মিষ্টি মাছ এসব আছে, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি, সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদা নিষেধ, দাদা যে বলেছে রাত বিরেতে পথে কেউ কিছু চাইলে দিবি না, বলুক আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেবো। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলো নামল। তারপর আল পেরিয়ে পুরীতে উঠতে যাবে, এমন সময় দেখলো মস্ত একটা বাস ঝাড় স্টান শুয়ে আছে রাস্তার উপর। মহা বিপত্তি, কোনো রকমে যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাহ, তার কাছে যাব না। তবে বচ্ছা, জানা তুই। কি করে যাব? রাস্তার পরিবার বাসঝড় শুইয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারা দিন ধরে অসহ্য গুমুট চলছে গাছপালা, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা শিগগির, ওর তলা দিয়ে গলে যা না তুই। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধে হয় না? না রে, কিচ্ছু করবো না, তোর ভয় করে তুই নিয়ে যা। তাও যাব না, পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে 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 হঠাৎ গোবর্ধন দেখতে পেল ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি হার্ট ফেল করলো বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই,
আমাদের আচার্য পাঠিয়েছে বলে সেই গাছের দিকে তাকিয়ে বললেন, বড্ড সাহস তোর না? আচার্য আজ 12টা বাজাবে তোর, শিগগির গাছ তোর, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল তখন। গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতরে 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আউ আউ আর খা খা শব্দ কানে এলো। আলাদপুরের একটা লোককে ভূতে ধরল একবার। ভূতটা ভারী বেয়ারা, সব ওঝা তার কাছে হার মানে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস আর একজনের নাম কেষ্টদাস। আচার্য বললেন, কী ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মানছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি। আপনি গিয়ে না ছড়ালে মারা পড়বে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? কই, আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণিন, ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্যে যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল দেখি কী রকম ভূতে ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আরেকটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গায়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত চালানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয় সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর চোখে মুখের ভাব দেখে বললেন, এই বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলেই আচার্য বললেন, দাও 2টি সর্ষে চোয়া আর গুটি পাকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে পাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে, আর যায় কোথা। রোগী তখন বাবারে মারে। তারপর পাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফু দিয়ে মুখে ধোয়া দিলেন আচার্য। রোগী তো কাটা ছাগলের মতো ধরপড় করতে লাগলো তখন। ওরে তোর 2টি পায়ে পড়ি, আমায় এমন করিস না রে, আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি। আচার্য বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কোনো কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গো গো করছে। আচার্য বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিলাম। কেন, তুই ছাঁচতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে কেন? বেশ করেছে ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুইও বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাদতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি? রোগী তখন পেঁচে পড়ে চুপ করে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই
ওর জল তুই গা পেতে নিয়েছিস। না, তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজুমদারের ঈশান কোণে? এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? জানতুম। তাহলে কেন দৌড়েছিস বল? তোর গ্রামের লোককে তো ধরিনি আচার্যি। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল। ছেড়ে দেবো, সত্যি ছেড়ে দেবো। ছেড়ে দেবো নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, এক্ষুনি তোকে ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ। অবাক কাণ্ড! যে লোক একটু আগেও ধুলো ছটপট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যের প্রণাম করে উঠে বসলো। সকলে জয়ের ধ্বনি করল। আচার্য বলল, হো হো বাবা, এই কি জাতা লোক! মনে করো ভূতে আচার্যের পালকি ভয়। কত ভূত জব্দ হলো। তো এই বেটা কোন ছাড়! ও, এই যে ভেলকি দেখলুম রে ভাই, বলে যে যার মতো চলে গেল। আচার্যও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস, কেষ্টদাস আবার এলো। এসে হাত জোর করে বলল, পেন নাম হয় আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই। আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্য। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠক ঠক করে কাঁদতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়। আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়। দারুণ দেখায়। আচার্য বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ, দেহে প্রণাম করলো তাকে। কি হবে আচার্য মশাই? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্য মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্য ভূতের ঠেটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করে 80-র ওপর বয়স তো হলো। মন্ত্র শক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জড়া মানুষকে, মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষ একদিনে রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তারপর রোগীর বাড়ির লোকেদের বললেন, দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যেই সময়ে যাই, কাল তার চেয়ে আগেই যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমেও জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্য ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্য করলেন কি, সমাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘর। রোগী তো আচার্যকে দেখেই আঁতকে উঠল। তোর পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এখন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউ হাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। যোগী আবার সুস্থ হয়ে প্রণাম করল আচার্যকে। অতি কষ্টে চি করে বলল, মরে গেলুম আচার্য মশাই, আর তো পারি না। এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে।
আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, এবার এক্ষুনি এসে ধরবে ও তোমাকে। আচার্যের কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী, চোখ লাল করে বলল, ধরবে না তো কী করবে শুনি? এত লোকের ওলা ওঠা হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি? আমি যে আমাকে তাড়াবার জন্য তুই উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দে। আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই দণ্ডি দিলি? আজ তোর শ্রাদ্ধ করব বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তো গালাগালি করলো আচার্যকে। আচার্য রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার ধরলি কেন? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্য এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বার করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী, ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চাড়ালের জামাই বিশুর করটি ওটা। ও যে আমি চিনি, বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরা কেউ পোড়াতে দিল না। গায়ের লোকেরা বলল, কলার মাঞ্জসে করে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের খালে ভেসে ঠেকলো গিয়ে হাড়ারডাঙার চটানে। শিয়াল কুকুরে ছেঁড়াছিঁড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পাঁচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন, বললেন, দেখেছিস তো ওতে কী রে আচার্যি? স্বাতী নক্ষত্রের জল। আচার্যি মরা মাথার খুলিতে স্বাতী নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র বললেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তো তখন বাপরে মারে করে উঠল, ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে, তোকে আর ঝাঁটা পিটা করাবে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল, দেখ আচার্যি, মুখ সামলে কথা বলবি, আমাকে তুই যাতা মনে করিস নি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলুম, আজ কর্মদোষে প্রেতজনি পেয়েছি, তাই যা বললি তার কোনো দিনও বলবি না। বেশ করবো বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এরকম ছ্যাঁচড়ামি করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ, বলবো। তুই সত্যিই পণ্ডিত কি আকাট মূর্খ? তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্য একটু সময় কী যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনু কে ভেঙেছিলে? তোর মরা বাপ ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না, আমায় এবারে ছেড়ে দে, আমার ঘাট হয়েছে, এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্য, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্য বললেন, বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরও গালাগালি দেব। এখন তুই বলাবি তাহলে? হ্যাঁ, তবে শোন, সীতার পতির যে নাম দশরথের বড় ছেলের সেই নাম। এইরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালিয়াস না আচার্যি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এর ত্রিসীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে, যা, দূর হয়ে যা।
তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কী চিহ্ন যাস তুই বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বল আচার্যি, তবে এই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পুকুর গাছের একটা কাচের ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, গণ্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন। তারপর সকলকে বললেন, পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই যেন তারা রোগীকে ধরে ফেলে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হয় মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন আর করবার কিছু থাকে না। যা হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবেই টলতে টলতে কুলি ধরে পাকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদাসর্তক লোক। পাকুর তলায় যাওয়া মাত্র বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মড়মড় করে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই শব্দে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্য একটা রক্ষা কবচ দিয়ে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যের কৃপায় সে যাত্রায় বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যি ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের সেরা গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে এই কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরোশালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে, আমি কি করেছি রে? আমায় তোষামত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না। কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলে ভূতের কাঁধে চেপে যেতেন হরিহরডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা, আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাত দিয়ে সাজতে বসত। থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরকেও দিস আচার্যি। আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সে কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত, তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে। চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত। পেয়েছে একটা ছেলেকে, কখন নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে, বাঁচে কখনো? খবর গেল আচার্যির কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরল আচার্যি। দয়া করুন আচার্যি মশাই, দয়া তো করেছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে। ছেলেকে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না। ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবে তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরারডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওখানেই বস মা, ছেলেটা দি। ছেলের মা খালের ধারে বসে পড়ল।
দে ছেলেটাতি। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেকে তুলে ধরলো মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটাকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্যি বললেন, এখানে রাখলে কেন? শয়ের ওপর শুইয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না না, আতুরের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্যি মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্য বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের ওপর রেখে আয় ওকে। অমনি সেই দুটো হাত দুটো ছেলেটাকে রেখে তুলে নিয়ে রেখে এলো শয়ের ওপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটি, কখনো লাল কখনো নীল, কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্য তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল, ওহো, ওঠো না, বসো, বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যের ভেলকিতে সব কিছুই সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের করে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বেঁচে গেছে এ যাত্রা, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এভাবেই দিন যায়। একদিন আচার্য যখন হরারডাঙ্গায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেটা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চোর, কী রে, আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন, আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলো, মানুষ তো তুই না, তোরা দেখছি ভূত তো ভূত। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াতাম? তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস যে? না, মতলব আর কি, হাজার হলো তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিল, যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্যি বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুণী। আচার্যি বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যের পালকি বয়ে আনছিল। আচার্যি সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। আচার্যি বললেন, ভয় আবার কিসের, বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারদিকে ঘুরিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে তবে কি, বল না। শ্মশানে নামবার মুখে যে শেওড়া গাছটা আছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট্টাটারু পাখি ডেকে ওঠে, ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা
ছ্যাত করে ওঠে। এই যা, আর কিছু নয়। এ হে, এই কথা, তা আমাদের আগে বলিসনি কেন গুনি? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একবারে খতম করে দে বেটাকে। সে কথা আবার বলতে কিছুক্ষণ পরে হরারডাঙ্গার এসে গেল, আর চারের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘোরঘুটি অন্ধকারে বন বাদরের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিন, হু 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 টাটা। চমকে উঠলেন গুনি, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল, সে পাখিটার স্বর নকল করে, হু 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 টাটা, হু টাটা, হু টা। শুধু তারা নয়, আশপাশ থেকে চারদিক থেকে তখন সে কি হাসি, হো 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 হো, হা হা হা, আর আর্তনাদ, আ আ আ আ হা হা। আর শ্মশানের থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। গুণিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশায় ঘোর কেটে গেছে, বুক ঢিপ ঢিপ করছে ভয়ে, ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা। কোমরে অস্থি সন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধ হয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে।